নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজ সকালের সংবাদ শিরোনাম। পাশ হল না এক দেশ এক ভোট বিল, ম্যাজিক ফিগার ছুঁতে পারল না কেন্দ্র। উচ্চ প্রাথমিকে ওয়েটিং লিস্টে থাকা প্রায় 28% চাকরিপ্রার্থী নিলেন না চাকরি। সব রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড আনবে বিজেপি সরকার, রাজ্যসভায় ঘোষণা অমিত শাহের। নতুন সিগারেট খেতে শিখলে যা হয়, ফিরহাদের সমালোচনা করায় দলের বিধায়ককেই ধুয়ে দিলেন মদন। আল্লু অর্জুনের উপর বাড়ছে বিশাল চাপ, থিয়েটারের পাল্টা চিঠির জবাব প্রকাশ্যে আনল পুলিশে। বিরাট খবর, আবাস যোজনার টাকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর নির্বাচনের আগে টাকা পাবেন আরও 16 লাখ উপভোক্তা। দিনে দুপুরে ডাকাতি, ওষুধ কিনতে বেরিয়েছিলেন খোদ বিধায়কের মা। কিছু বুঝে ওঠার আগেই তাঁর হার নিয়ে উধাও দুই যুবক। ভারত যদি বেয়াদবি করে তাহলে দিল্লি ধরে টানব, হুঙ্কার বাংলাদেশের ধর্মগুরু মুফতির কাজী মোহাম্মদ ইব্রাহিমের। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। মঙ্গলবার লোকসভায় 2টি সংবিধান সংশোধনী বিল পেশ করার জন্য ডিভিশন ভোট অনুষ্ঠিত হয়, যা ফেডারেল এবং রাজ্য নির্বাচনের সমান্তরাল পরিচালনার অনুমতি দেয়। এটি শাসক দল বিজেপির এক দেশ এক নির্বাচন প্রচেষ্টার অংশ হিসেবে উত্থাপিত হয়। এই বিল দুটি সংসদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে পেশ করা হয়েছিল, যা নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ছিল। 269 জন সংসদ সদস্য বিলটির পক্ষে ভোট দিয়েছেন এবং 198 জন বিরোধিতা করেছেন। তবে এই ভোটের ফলাফল নিয়ে সমালোচনা হয়েছে, বিশেষত এক দেশ এক নির্বাচন বিলের বিরোধী পক্ষের পক্ষ থেকে, যারা দাবি করেছেন যে এটি সরকারি সমর্থনের অভাবকেই প্রকাশ করে। কংগ্রেসের সাংসদ মানিকম তাগর এক্সে একটি পোস্টে উল্লেখ করেছেন যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 307 ভোট প্রয়োজন ছিল 461 জন ভোটের মধ্যে, কিন্তু সরকার পেয়েছে মাত্র 269 ভোট আর বিরোধীরা পেয়েছে 98। এক দেশ এক নির্বাচন প্রস্তাবটি 2/3 সমর্থন পেতে ব্যর্থ। প্রথম দিনের তথ্য অনুযায়ী ইংরেজি এবং ভূগোল বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য মোট 446 জন চাকরিপ্রার্থীকে ডাকা হয়েছিল। তার মধ্যে 67 জন ইংরেজি এবং 57 জন ভূগোলের জন্য অনুপস্থিত ছিলেন অথবা চাকরি নিতে অস্বীকার করেছেন। সব মিলিয়ে 124 জন চাকরিপ্রার্থী শিক্ষকতার চাকরি গ্রহণ করেননি, যা মোট প্রার্থীদের 27.80%। এসএসসি সূত্রে জানা গিয়েছে, এই কাউন্সেলিং প্রক্রিয়ায় মোট 5217 জন অপেক্ষমান প্রার্থীর মধ্যে 2595 জনকে ডাকা হয়েছে। কমিশনের নিয়ম অনুযায়ী সুপারিশপত্র পাওয়ার পরেও যারা 42 দিনের মধ্যে স্কুলে যোগদান করেননি, তাদের পদগুলিকেই শূন্য হিসেবে গণ্য করা হয়েছে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেছেন, অনেক প্রার্থী এখনও অনুপস্থিত এবং অনেকেই চাকরি প্রত্যাখ্যান করছেন। মেধাতালিকার সকল অপেক্ষমান প্রার্থীদের জন্য তৃতীয় দফা কাউন্সেলিং হওয়া উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় ঘোষণা করেছেন যে বিজেপি সরকার ইউনিফর্ম সিভিল কোড পুরো দেশ জুড়ে প্রয়োগ করবে। তিনি জানিয়েছেন, আমরা চাই না হিন্দু আইন ভারতের আইন ব্যবস্থাকে পরিচালনা করুক, আর আমরাও তা চাপিয়ে দিতে চাই না। মুসলিমরা বিয়ের জন্য পার্সোনাল ল চায়, কিন্তু অপরাধের ক্ষেত্রে নয়। অমিত শাহ আরও বলেন, আমরা ইতিমধ্যে উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করেছি। এখন দেশের সমস্ত রাজ্যে এটি কার্যকরের জন্য আমাদের লক্ষ্য রয়েছে। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। এই আইনের মূল উদ্দেশ্য হল ধর্মীয় ভেদাভেদ দূর করে সব নাগরিকের জন্য এক আইন চালু করা। তবে এর বিরুদ্ধে বিরোধী দল এবং অনেক ধর্মীয় সংগঠন আপত্তি জানিয়ে আসছে। রাজ্যসভায় অমিত শাহের বক্তব্যের পর এই বিষয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সংখ্যাগুরু মন্তব্য নিয়ে বিতর্ক। সেই বিতর্কে ফিরহাদকে আক্রমণ করেন তৃণমূলেরই দুই হুমায়ুন কবির, একজন ভরতপুরের বিধায়ক, অন্যজন ডেবরার। ফিরহাদের সমালোচনা করায় ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে কটাক্ষ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। ফিরহাদকে নিয়ে এই মন্তব্যের জন্য ডেবরার বিধায়ককে আক্রমণ করলেন মদন মিত্র। বলেন, যখন নতুন কেউ সিগারেট খেতে শেখে, সে রাস্তায় সিগারেট ফুঁকতে ফুঁকতে যায়। কখন বাবার সামনে ফুঁকছে, কখন কাকার সামনে ফুঁকছে, খেয়াল থাকে না। তেমনি যারা পার্টিতে নতুন, কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, তারা যখন তখন কোনো একটা কথা বলে দলের সামনের সারিতে আসতে চান। এরপরেই তিনি বলেন, তৃণমূলের কোনো বর্ষিয়ার নেতারা কিন্তু ববির মন্তব্য নিয়ে কিছু বলেননি। সৌগত রায়, মনীষ গুপ্ত, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারা কেউ কিছু বলেননি। দল যা বলার বলে দিয়েছে। তবে ফিরহাদ হাকিমের এমন মন্তব্য না করলেই ভালো হতো বলে মনে করছেন কামারহাটির বিধায়ক। বলেন, মন্তব্যটা ভালো হয়নি, কিন্তু কোন পরিস্থিতিতে বেরিয়ে গিয়েছে সেটা দেখতে হবে। তবু মনে করি ববি সিনিয়র ছেলে, এরকম না বললে ভালো হতো। ফিরহাদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ববি আদ্যপান্ত ধর্মনিরপেক্ষ, কিছু একটা বলতে গিয়ে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে।
সিনেমায় বারবার রিটেক কাট হয়, আমাদের তো সেই সুযোগ নেই। আলটুপকা বেরিয়ে গিয়েছে, এটাকে উপেক্ষা করাই ভালো। আল্লু অর্জুন সম্প্রতি শুধুমাত্র তার সর্বশেষ মেগা ব্লকবাস্টার ফিল্ম পুষ্পা 2 এর জন্যই নয়, হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ারের জন্য যে দুর্ঘটনা ঘটেছিল সেই জন্যও খবরের শিরোনামে উঠে এসেছেন। পুষ্পা 2 এর বিরাট সাফল্যের জন্য মানুষ তো অভিনেতার চর্চা করছেনই, একই সাথে ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনা নিয়েও কথা হচ্ছে অনেক। এমনকি এই ঘটনার জন্য এক রাত জেলেও কাটিয়ে এসেছেন আল্লু অর্জুন। আর এবার ফের একবার তাঁকে চাপে ফেলার ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এমনই এক চিঠি সামনে এনে ঝড় তুলে দিয়েছে হায়দ্রাবাদ পুলিশ। সন্ধ্যা থিয়েটারের এই চিঠি গ্রেপ্তারির দিন আল্লু অর্জুনের আইনজীবী প্রমাণ হিসেবে পেশ করেছিলেন, যার জন্য এই মামলায় গ্রেপ্তার হওয়ার পরও হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। আর এবার খানিকটা অভিনেতার চাপ বাড়িয়ে সেই চিঠির পাল্টা জবাব প্রকাশ্যে এনেছে চিক্কাতপল্লী থানার পুলিশ। পুলিশ নিরাপত্তা দিতে পারবে না তা জেনেও কেন ছবির গোটা টিম এলো সন্ধ্যা থিয়েটারে? কেন কর্তৃপক্ষ পুলিশের জবাবের গুরুত্ব দিল না? এবার এই সব প্রশ্নই সামনে আসছে। তবে এখনো পর্যন্ত এই সংক্রান্ত বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার 2 দিন পর আল্লু অর্জুন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। তার শোক প্রকাশ করেন সেখানে এবং শোকসন্তপ্ত পরিবারকে 25 লক্ষ টাকা আর্থিক অনুদান হিসেবে দেন। আর এবার ফের একবার অভিনেতার কপালে দেখা যাচ্ছে অশ্লীল মেঘ। মঙ্গলবার নবান্ন সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নতুন আবাস প্রকল্প বাংলার বাড়ির সূচনা করলেন। 21টি জেলা থেকে নির্বাচিত 42 জন উপভোক্তার হাতে প্রকল্পের প্রথম কিস্তির টাকা তুলে দিয়ে তিনি ঘোষণা করেন, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই আরও 16 লাখ উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আবাস নির্মাণের অর্থ প্রদান করা হবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনায় অর্থ বরাদ্দ বন্ধ থাকায় আমরা নিজেরাই বাংলার বাড়ি প্রকল্প শুরু করেছি। রাজ্যের 12 লক্ষ প্রান্তিক মানুষের কাছে ইতিমধ্যেই টাকা পৌঁছে দেওয়া শুরু হয়েছে। এই প্রকল্পে মোট 1,20,000 টাকা অনুদান হিসেবে উপভোক্তাদের দেওয়া হচ্ছে। তবে জঙ্গলমহল এবং দুর্গম এলাকাগুলির জন্য বরাদ্দ 1,30,000 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার বাড়ি প্রকল্প শুধুমাত্র উন্নয়নের লক্ষ্যে নয়, রাজনৈতিক কৌশলের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে রাজ্যবাসীর পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন তিনি। বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রকল্প রাজ্যের গ্রামীণ ভোটারদের তৃণমূলের দিকে টেনে আনতে সহায়ক হতে পারে। দিনে দুপুরে রাস্তায় যথেষ্ট লোক চলাচল করছে, চারদিকে ব্যস্ততা। এর মধ্যেই বিজেপি বিধায়কের মায়ের গলা থেকে সোনার হার ছিনতাই করে নিয়ে চম্পট দিল 2 ছিনতাইবাজ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে যশোর রোডে বনগাঁর বাটার মোড় এলাকায়। আচমকা ওই ঘটনায় হতবাক বৃদ্ধা শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন। মঙ্গলবার দুপুরে ওষুধ কিনতে বেরিয়েছিলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়ার মা অহল্যা কীর্তনিয়া। তিনি যখন বাটার মোড় এলাকা দিয়ে হাঁটছিলেন সেই সময় বাইকে চড়ে 2 যুবক এসে থামে তাঁর পাশে। তারপর কথা বলার ছলে অহলার গলা থেকে সোনার হার খুলে নিয়ে চম্পট দেয়। বাটার মোড়ের মতো একটি জনবহুল এলাকায় কিভাবে ছিনতাই হয়ে গেল তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বিধায়কের মায়ের হার ছিনতাই হয়ে গেলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? অভিযোগ পাওয়ার পর তদন্ত নেমে এলাকায় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ভারত যদি বেয়াদবি করে তাহলে দিল্লি ধরে টান দেব, এমনই ভাষা প্রয়োগ করলেন ইসলামী ধর্মগুরু মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। বাংলাদেশের সংবাদ মাধ্যম কালের কণ্ঠের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার ঢাকায় তিনি ভারতকে আক্রমণ শানান। তিনি হুঙ্কার দেন, যদি ভারত বেয়াদবি করার চেষ্টা করে তাহলে বাংলাদেশ থেকে প্রকৃত দাবি তোলা হবে, টান দেওয়া হবে দিল্লিকে। যদিও কিভাবে দিল্লিকে টান দেওয়া হবে এবং প্রকৃত দাবি কি সেটা ব্যাখ্যা করেননি ইসলামী ধর্মগুরু। যে ব্যক্তিকে মিথ্যা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, কাটাতে হয়েছিল জেলে, আর এখন সেই ধর্মগুরু দাবি করেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে বলে ভুয়ো প্রচার চালানো হচ্ছে। বাংলাদেশের হিন্দুদের উপরে কোনো অত্যাচার করা হচ্ছে না। তারাও বলছেন যে ভালো আছেন, সুরক্ষিত রয়েছেন বাংলাদেশে। কিন্তু ভারতই দাবি করছে যে বাংলাদেশে হিন্দুরা সুখে শান্তিতে নেই, তাদের উপরে অত্যাচার চালানো হচ্ছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরও দাবি করেন, যতদিন যাবে তত বাংলাদেশের মানুষের লড়াইটা কঠিন হবে। বাংলাদেশের মানুষ ভারতের তাবেদারি করবেন না বলে দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস। যদিও দুজনের মন্তব্য নিয়েই ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে কোনো মন্তব্য করা হয়নি, সম্ভবত জবাবও দেওয়া হবে না। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। মার্চ ডিসেম্বরেই বাড়ল পারদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 48 ঘন্টায় আরও চলবে পারদ, তবে শীতের অনুভূতি থাকবে ভালোমতোই। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে কলকাতায়। বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে জেলায় জেলায়। এর ফলে শীতের আমেজ একটু কমবে। আবহাওয়া দপ্তরের ধারণা, আগামী শুক্র ও শনিবার ফের মেঘলা আকাশ থাকবে বাংলায়। এমনকি বৃষ্টিও হতে পারে বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে দার্জিলিং ও অন্য জেলার পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গও ভিজবে।
কলকাতাতেও বৃষ্টি হতে পারে। এছাড়া আরও 8 জেলায় হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি কুয়াশা প্রায় সব জেলাতেই দেখা গিয়েছে সকালের দিকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ও উঠেছিল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।